আচ্ছা বলুন তো, এই যে আমরা বাঙালি, আমাদের এই বাঙালি জাতিসত্তার উৎসটা আসলে কোথায়? বা এই বাঙালি জাতিটা কিভাবে তৈরি হলো, কোথা থেকে এলো? এই প্রশ্নটা আমাকে সব সময় ভাবায়। এটার কারণটাও হয়তো আপনাদের অনেকের মাথাতেও এসেছে। একটা এক্সাম্পল দিই ব্যাপারটা নিয়ে। ধরেন আপনি চীনের কোনো বিশ্ববিদ্যালয়ে গেলেন, ফর এক্সাম্পল কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। ওইখানে ধরেন 200 ছাত্রছাত্রী আছে। দেখবেন যে এদের নাম আলাদা, এদের পরিচয় আলাদা, চেহারা আলাদা, কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এই মানুষগুলি চাইনিজ। তাদের নাক কিছুটা চ্যাপ্টা, তারা উচ্চতায় কিছুটা খাটো, এবং তাদের মুখে সাধারণত সেভাবে দাড়ি জিনিসটা থাকে না। আবার আপনি যদি জার্মানির একটা বিশ্ববিদ্যালয়ে যান, সেখানে যদি এরকম 200 জন ছাত্র থাকে কোন একটা ডিপার্টমেন্টে, আপনি দেখবেন যে ওখানে সবাই ফর্সা, গায়ের চামড়া বেশ লম্বা, তাদের নাক খাড়া, চোখ কিছুটা সরু, এবং তাদের চেহারা আলাদা হইলেও আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এরা জার্মান বা এরা ইউরোপীয়। আপনি যদি একইভাবে নাইজেরিয়ার একটা বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে 200 জন ছাত্রছাত্রী নেন, মোটামুটি তাদের ক্ষেত্রে ব্যাপারটা একই রকম হবে, যে তাদের গায়ের রং হবে কালো, তারা স্বাভাবিক উচ্চতায় বেশ লম্বা হবে, এবং এই প্যাটার্নটা দেখলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে তারা নাইজেরিয়ান বা অ্যাটলিস্ট তারা আফ্রিকান। কিন্তু এই এক্সপেরিমেন্টটা আপনি যদি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে করেন, ধরেন ঢাকা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে আপনি গেলেন, ওখানে 200 জন ছাত্রছাত্রী নিলেন, নেয়ার পর এখানে আপনি দেখবেন যে এখানে অনেকে আছে ইউরোপিয়ানদের মতন দেখতে, ফর্সা, লম্বা, নাক বেশ খাড়া, এইরকম দেখবেন। আবার এখানে আপনি দেখবেন কিছু মানুষ আছে যারা দেখতে অনেকটা চাইনিজদের মতন, নাক কিছুটা চেপটা, চোখ ছোট ছোট, এইরকম। আবার আপনি যদি আরেকটু চেক করেন, দেখবেন যে এখানে এমন মানুষও পাবেন যাদের গায়ের রং হয়তো আফ্রিকানদের মতন। আবার অনেক মানুষ পাবেন যারা দেখতে অনেকটা সাউথ ইন্ডিয়ানদের মতন। এখন এই যে বাঙালি জনগোষ্ঠীটা, এটা একক কোনো জনগোষ্ঠী না, এটা একটা সংকর জাতিগোষ্ঠী, সংকর জনগোষ্ঠী, যাদের সঙ্গে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকম মানুষের সঙ্গে মিল লক্ষ্য করা যায়। এই ব্যাপারটা কেন হইল? বা বাঙালি যে জাতি, আমরা যে মানুষরা আছি, বাঙালি মানুষ, তারা আসলে কোথা থেকে আসলাম? স্পেসিফিক্যালি যদি বলি, যে বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গে যে মানুষরা আছে, তারা অ্যাকচুয়ালি কোথা থেকে আসলো, বা কেন এই জাতির চেহারার মধ্যে এত ধরনের ভ্যারিয়েশন? তো এই ব্যাপারটাই আজকে আমি ঐতিহাসিক, বৈজ্ঞানিক এবং প্রত্নতাত্ত্বিক ভাবে উত্তরটা খোঁজার চেষ্টা করব। হোপফুলি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। বাট মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবারে চলেন মূল আলোচনায় যাই। বাঙালি জাতিসত্তার যে উৎস, সেটা খুঁজতে হইলে আমাদেরকে প্রথমে ফিরে যেতে হবে আমাদের যে ভূতাত্ত্বিক গঠন আছে, অর্থাৎ বাংলা ভূমি বলতে আমরা যেটাকে বুঝি, বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, এই জায়গার যে ভূমিরূপটা, এই ভূমিরূপটা কিন্তু পৃথিবীতে খুবই ইউনিক। অর্থাৎ আমরা জাতি হিসেবে ইউনিক ব্যাপারটা এমন না, আমাদের যে ভূমির গঠন এটাও আলাদা। কেন? কারণ আমরা একটা বদ্বীপ, এবং এই বদ্বীপটার আজ থেকে মোটামুটি 10,000 বছর আগেও কোনো অস্তিত্ব ছিল না, এটা ছিল সাগর। তো এই ভূমিটা কিভাবে তৈরি হলো, এটা বোঝার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 55 মিলিয়ন বা 5.5 কোটি বছর আগের একটা সময়ে। সেই সময়ে বর্তমান যে ভারতীয় উপমহাদেশ আমরা দেখি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই দেশগুলি আফ্রিকা মহাদেশের সঙ্গে ছিল, ভারত মহাসাগরের অপর প্রান্তে। এই সময়ে কোন একটা প্রাকৃতিক কারণে, টেকটনিক প্লেটের কোন একটা বড় শিফটের কারণে এই ভারতবর্ষ আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে উত্তর দিকে আসতে শুরু করে, এবং উত্তর দিকে ভারত মহাসাগর পাড়ি দিয়ে এসে সে ইউরেশিয়ান প্লেটে, স্পেসিফিক্যালি বললে চীনের সঙ্গে ধাক্কা খায়। এবং এটা খুব দ্রুত গতির একটা ঘটনা ছিল, প্রচন্ড জোরে একটা ধাক্কা দেয়। এই ধাক্কার ফলে বর্তমানের যে আমরা হিমালয় পর্বত দেখি, এটা তৈরি হয়। অর্থাৎ চীন থেকে ভারতকে আলাদা করে ফেলে এই হিমালয় পর্বত, এবং দুই পাশের জীববৈচিত্র্য থেকে শুরু করে সবকিছুই মোটামুটি আলাদা হয়ে যায় এই বিশাল হিমালয়ান রেঞ্জের কারণে। ভারত একভাবে গ্রো করতে থাকে, চীন আরেকভাবে গ্রো করতে থাকে, আজ থেকে প্রায় 5.5 কোটি বছর আগে। এরপর কোটি কোটি বছর পার হয়, হিমালয়ের মধ্যে অনেকগুলি নদী তৈরি হয়। এটা যে কোনো বড় পাহাড়ি রেঞ্জে এই ঘটনাটা ঘটবে, অনেক নদী তৈরি হবে। পৃথিবীর সব নদী কম বেশি বিভিন্ন পাহাড় থেকে বা পাহাড়ি লেক থেকে যাত্রা শুরু করে, উৎপন্ন হয়। অসংখ্য এরকম নদী নালা তৈরি হয়, হিমালয় থেকে বিপুল পরিমাণে পানি নিয়ে বাকি সব নদীর নিয়মের মতোই তারাও সাগরে পতিত হয়। অর্থাৎ ভারতীয় যে মহাসাগর আছে, ভারত মহাসাগর আছে, সেখানে পতিত হয়। তো একটা কোইন্সিডেন্স বলতে পারেন, কোন এক অদ্ভুত কারণে
বিশেষ করে ভূপ্রাকৃতিক কারণে হিমালয়ের যে বড় বড় নদীগুলি ছিল, অর্থাৎ গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া, সুরমা, কুশিয়ারা, এই নদীগুলি হিমালয় থেকে প্রবাহিত হয়ে স্পেসিফিক্যালি বাংলাদেশের ভেতর দিয়ে, বাংলাদেশের যে বর্তমান ভূমিরূপটা আছে বা কলকাতার বা পশ্চিমবঙ্গের যে ভূমি আছে এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। আপনি যদি একটু ম্যাপটার দিকে খেয়াল করেন তাহলে ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবেন যে এই নদীগুলি সব বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে সাগরে এসে পতিত হয়েছে বঙ্গোপসাগর। একসময় বঙ্গোপসাগর ছিল না, পুরাটাই ভারত মহাসাগর ছিল। তো ভারত মহাসাগরের এই অংশ দিয়ে পতিত হয়। এখন যে কোনো পাহাড়ি নদী যেটা হাজার হাজার কিলোমিটার ধরে চলে আসছে, সে সাগরে পতিত হওয়ার সময় বিপুল পরিমাণে পলি মাটি বা সেডিমেন্ট নিয়ে আসে, অর্থাৎ কাদা ধরনের মাটি এবং বালি। এই বিপুল পরিমাণ মাটি এবং বালি যেটা হিমালয় থেকে আসে নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে হয়ে এই বঙ্গোপসাগরে বা ভারত মহাসাগরে পতিত হইতে থাকে। এই ঘটনাটা কিন্তু এখনো থামে নাই। আজকের দিনেও বিপুল পরিমাণে পলি মাটি হিমালয় থেকে বাংলাদেশের মধ্য দিয়ে বা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ে। এবং আপনি দেখবেন যে বাংলাদেশের আয়তন প্রতি বছরই কম বেশি 2-4 ইঞ্চি করে বৃদ্ধি পায়। তবে এই গ্রোথটা খুবই স্লো, কারণ প্রতি বছর বর্ষার সময়ে বিপুল পরিমাণে এই পলিমাটি আসলেও এটা সাগরের সঙ্গে বেশিরভাগটা মিশে যায়, যার ফলে খুব দ্রুত এর মধ্যে কোনো পরিবর্তন হয় না। এবং এই যে কোটি কোটি বছর ধরে হিমালয়ের এতগুলি নদী বিপুল পরিমাণে পলিমাটি নিয়ে আসলো, এর ফলে যে আসলে বাংলাদেশ তৈরি হয়েছে ব্যাপারটা এমন না, পশ্চিমবঙ্গের মাটি তৈরি হয়েছে ব্যাপারটা এমন না। খুব অল্প অংশ আসতো, বর্ষায় আসতো, শীতের আস্তে আস্তে আবার এটা সাগরের মধ্যে তলায় যেত, এবং স্পেশাল কোনো কিছু তেমন ঘটে নাই। বাট একটা স্পেশাল ইভেন্ট ঘটে আজ থেকে মোটামুটি 1,25,000 বছর আগে। কোন একটা টেকটনিক প্লেটের স্থানান্তরের কারণে হোক বা অন্য কোনো বড় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কারণে হোক, বর্তমান যে বাংলা ভূমি এই অংশে, তখন তো এটা সাগরের নিচে ছিল, এই সাগরের মধ্যে 3টা দ্বীপ তৈরি হয় অনেকটা দ্বীপের মতন। একটা হচ্ছে মধুপুর গড়, যেটা বর্তমান ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর অংশে অবস্থিত। আর একটা হচ্ছে বরেন্দ্র ভূমি, যেটা হচ্ছে বর্তমানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ বা পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এই অংশে অবস্থিত। আরেকটা হচ্ছে বর্তমান যে আমরা কুমিল্লার অংশে লালমাই বা ময়নামতির অংশটা দেখি, এই অংশটা আজ থেকে 1,25,000 বছর আগে, সেই সময়টাকে বলা হয় প্লাইস্টোসিন যুগ বা প্লাইস্টোসিন ইপক। তো এই মধুপুর আর বরেন্দ্র ভূমি, এই দুইটাকে প্লাইস্টোসিন কালের সোপান বলা হয়, যেহেতু এগুলি প্লাইস্টোসিন কালে তৈরি হয়েছিল। লালমাই বা ময়নামতির অঞ্চলটাও তাই, এটাও একটা দ্বীপের মতন তৈরি হয়েছিল, এবং এটা একটু পাহাড়ি দ্বীপের মতন ছিল, রেগুলার দ্বীপের মতন না। তবে কেন জানি এটাকে প্লাইস্টোসিন কালের সোপান হিসেবে উল্লেখ করা হয় না। আমি আজকে সারাদিন এটা নিয়ে গবেষণা করার চেষ্টা করছি, বাট এটা সদুত্তর কোথাও পাই নাই যে কেন লালমাই পাহাড়কে মধুপুর বা বরেন্দ্র ভূমির মতন প্লাইস্টোসিন কালের সোপান বলা হয় না, এটা আমি জানি না। কেউ যদি আমার এই ভিউয়ার্সদের মধ্যে জানেন তাহলে জানাবেন, আমি এটা জানতে খুবই আগ্রহী। তো এই 3টা মনে করেন দ্বীপের মতন আছে সাগরে, কিন্তু বাকিটা সাগর। এবং নদী এই পথে এসে প্রবাহিত হয়ে সমুদ্রে পড়েছে গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া, সুরমা, কুশিয়ারা, এই নদীগুলি। এবং এইভাবে আরো প্রায় 1 লক্ষ বছর কেটে যায়, তেমন বিশেষ কিছু হয় না। ফাইনালি আজ থেকে 20,000 বছর আগে একটা বিশেষ ঘটনা ঘটে পৃথিবীতে। এটা বিখ্যাতও বলতে পারেন, কুখ্যাতও বলতে পারেন। সেটা হচ্ছে আইসেজ বা বরফ যুগের সূচনা হয়। এটা ছিল শুধু মানব জাতি না, পৃথিবীতে থাকা অন্যান্য প্রাণীদের জন্য একটা ডাইজেস্টার। পৃথিবীর বেশিরভাগ প্রাণী সেই সময় বিলুপ্ত হয়ে যায়, কারণ পৃথিবীর গড় তাপমাত্রা অনেক কমে যায়, এবং যেখানে একটা উষ্ণ আবহাওয়া ছিল, গরম আবহাওয়া ছিল, অন্যান্য প্রাণীরা বাঁচতে পারতো, সেই সমস্ত জায়গাও বরফে জমে যায়। এখন হিমালয় জায়গাটা তো আগে থেকেই ঠান্ডা বা বরফ আচ্ছাদিত। এই অঞ্চলটার সেই সময় কি অবস্থা হয় একবার চিন্তা করেন। মানে বরফে পুরা অঞ্চল একদম ঠান্ডায় ঢেকে যায়। এই যে প্রতি বছর মৌসুমী বৃষ্টিপাত হইতো, তারপর বর্ষার সিজনে বিপুল পরিমাণে পলি মাটি বহন করে নিয়ে আসতো হিমালয়ের বিভিন্ন নদ নদীগুলা, এগুলি সব বরফে জমে যায়, যার ফলে এই পলি আসাটাও বন্ধ হয়ে যায়। হিমালয়ে বৃষ্টিপাত বলেন বা বন্যা বলেন, নদীর প্রবাহ বলেন, সবই মোটামুটি বন্ধ। এবং এই বন্ধ্যাত্ব কালটা চলে প্রায় 8,000 বছর। আজ থেকে প্রায় 20,000 বছর আগে এটা শুরু হয়, এবং আজ থেকে 12,000 বছর আগে এই বরফ যুগটা শেষ হয়। জাস্ট ইমাজিন করেন, 8,000 বছর প্রকৃতির সব স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ, বিপুল পরিমাণে হিমালয়ে বরফ জমে আছে যেগুলি গলে নদীর পানিতে রূপান্তর হইতে পারে নাই। এবং আজ থেকে মোটামুটি 12,000 বছর আগে যখন এই বরফ যুগটা শেষ হইল, পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকলো, তখন হিমালয়ের বরফগুলি
সব গলতে থাকলো। এবং এই যে 8,000 বছর দীর্ঘ একটা সময় হিমালয়ের বরফ গললো না, বিপুল পরিমাণে শুধু জমা হইতে থাকলো। এর ফলে পানির পরিমাণ বা বরফের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। এবং আজ থেকে 12,000 বছর আগে এই সময় শুরু হয় হলোসিন যুগ। এবং এই সময়ে নদীগুলি বিপুল হারে প্রবাহিত হইতে থাকে প্রায় 3,000 বছর ধরে। অর্থাৎ আজ থেকে 12,000 বছর আগে শুরু হয় এবং আজ থেকে 9,000 বছর আগে পর্যন্ত এই 3,000 বছরে এই সময়টাকে বলা হয় হলোসিন ফ্লাড যুগ বা হলোসিনের বন্যার যুগ। হিমালয়ের বিপুল পরিমাণ পানি অনেকটা চারপাশ প্লাবিত করে বিপুল পরিমাণে হিমালয়ের পলিমাটি নিয়ে সমুদ্রের দিকে প্রবাহিত হইতে থাকে। এবং এই সময়টা চলে 3,000 বছর ধরে। আগে কি হইতো, বছরের নির্দিষ্ট একটা সময় অর্থাৎ বর্ষাকালে বিপুল পরিমাণে পলিমাটি নিয়ে হিমালয় থেকে নদীগুলি আসতো। এইবার কোনো বর্ষা নাই, শীত নাই, গ্রীষ্ম নাই, সারা বছর ধরে এবং টানা 3,000 বছর ধরে বিপুল পরিমাণে পলিমাটি নিয়ে হিমালয়ের নদীগুলি যখন সাগরে আসতে থাকলো, তখন এত পরিমাণে পলিমাটি সাগরের সঙ্গে মেশার পুরোপুরি সুযোগ পায় নাই। এবং এই 3,000 বছরে একটু একটু করে বর্তমান যে বঙ্গভূমি আছে, অর্থাৎ বাংলা এবং পশ্চিমবঙ্গ, এই জায়গার ভূমিটা তৈরি করে। এর মধ্যে আবার অলরেডি 3টা দ্বীপ তো আছে যেগুলি প্লাইস্টোসিন কালে তৈরি হয়েছিল। মধুপুর, যেটা বর্তমান ঢাকা অঞ্চলে, বরেন্দ্র, যেটা বর্তমান রাজশাহী অঞ্চলে, এবং ময়নামতি, যেটা বর্তমান কুমিল্লা অঞ্চলে অবস্থিত। এগুলি আগে থেকেই তো সমুদ্রের উপরে ভাসমান দ্বীপ ছিল। তো এগুলি আরো উঁচু হয়ে যায়। এবং এই যে স্বাভাবিক ভূমির চেয়ে তারা আরো বেশি উঁচু হয়ে গেল, এটা কিন্তু পরবর্তীতে সামাজিক এবং রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করে। এই আলোচনাটায় আমরা একটু পরে আসবো। তো স্বাভাবিকের যে উঁচু কিছু ভূমি যেমন আছে, আবার সাগর থেকে সামান্য উঁচু বিপুল পরিমাণ কাদা মাটি এবং পলি মাটির তৈরি একটা ভূমি এখন তৈরি হলো। এই প্রক্রিয়াটা শেষ হয় 12,000 বছর আগে থেকে শুরু করে 9,000 বছর আগে পর্যন্ত, 3,000 বছরের মধ্যে। তো তার মানে আমরা বর্তমানে যে বাংলা ভূমিটা দেখি, বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, এটা মোটামুটি একটা পারফেক্ট শেপে আসে আজ থেকে 9,000 বছর আগে। কিন্তু এখানে সেই সময় প্রচুর গাছপালা জন্মায়, অনেক পশু পাখি আসে, কিন্তু কোনো মানুষ আসে না। কারণ এটা তো কাদা মাটি, অনেক নরম কাদা মাটি, যেটা আবার বর্ষার সময় প্লাবিত হয়ে যায়। এটা ঠিক মানুষ বসবাসের উপযোগী ছিল না। এইভাবে আরো প্রায় 3,000 বছর কাটে। এই পলি মাটিগুলি, যেহেতু পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছিল, তো রোদে শুকায় শুকায় শক্ত এবং স্থায়ী ভূমিরূপ তৈরি করতে থাকে। তো 3,000 বছর পর, অর্থাৎ আজ থেকে 6,000 বছর আগে, প্রথমবারের মতন দক্ষিণ পূর্ব এশিয়া থেকে, অর্থাৎ পূর্ব চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ভিয়েতনাম, এই সমস্ত অঞ্চল থেকে সমুদ্র পাড়ি দিয়ে একটা জনগোষ্ঠী এই বাংলা ভূমিতে প্রথম আসে। এরা কারা? এরা হচ্ছে সাঁওতাল, মুন্ডা এবং খাসি উপজাতি যারা আছে তারা। এর মধ্যে সবার আগে আসে সাঁওতালরা, আজ থেকে প্রায় 6,000 বছর আগে। এবং বর্তমান বাংলাদেশে বা ভারতের পশ্চিমবঙ্গে যত আদিবাসী আছে তাদের মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে এই সাঁওতালরা। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে যে আজ থেকে মোটামুটি 9,000 বছর আগে পুরো পৃথিবীতে কৃষি বিপ্লব হয়, যেটাকে আমরা নিওলিথিক বিপ্লবও বলি। এই বিপ্লবের ফলে মেসোপটেমীয় সভ্যতা তৈরি হয়, মিশরীয় সভ্যতা তৈরি হয়, সিন্ধু সভ্যতা তৈরি হয় এবং চীন সভ্যতা তৈরি হয়। তবে চীন সভ্যতা বাকি 3টা সভ্যতা থেকে আলাদা ছিল। বাকি 3টা সভ্যতা অর্থাৎ মেসোপটেমিয়া, মিশর বা সিন্ধু সভ্যতা তৈরি হয়েছিল গম চাষ এবং পশুপালনের মধ্য দিয়ে, যার ফলে মানুষ নিয়মিত খাবার পেতে থাকে, পশু থেকে মাংস এবং দুধ, আর যেটা প্রোটিনের অভাব পূরণ করত। আর দ্বিতীয়টা হচ্ছে এই যে গম, যেটার মাধ্যমে আমরা শর্করা বা এই জাতীয় জিনিসপত্র পাইতাম। চীনে বা দক্ষিণ পূর্ব এশিয়াতে এই ব্যাপারটি একটু অন্যভাবে ঘটে। এখানে গমের উপর ডিপেন্ড করা হয় না, এখানে হয় ধানের উপর ডিপেন্ড করে। কারণ এই অঞ্চলে ধান বেশি হইতো, যেহেতু মাটি অনেক নরম ছিল। আর প্রচুর পরিমাণে নদী নালা এবং সাগর থাকায় এখানে মানুষ পশুপালনের চেয়ে মাছ ধরে খাওয়াটা বেশি পছন্দ করতো। অর্থাৎ এখানে প্রোটিনটা আসতো মূলত মাছ থেকে। এই যে প্রথমবারের মতন সাউথ ইস্ট এশিয়া থেকে, অর্থাৎ চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম থেকে যে মানুষরা আসলো, তারাও এই সেম জিনিসটা নিয়েই আসলো। তারা ধান চাষ করতে জানতো, মাছ ধরতে জানতো এবং মাছকে প্রসেস করতে পারতো। এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, মুরব্বীরা এটা বলে যে যেই বছর বন্যা হয় সেই বছর বা তার পরবর্তী বছর ফসল অনেক বেশি হয়, কারণ বন্যা প্রচুর পরিমাণে পলি মাটি নিয়ে আসে। এখন বঙ্গভূমি কিভাবে তৈরি হইলো? 3,000 বছরের বন্যার মাধ্যমে। চিন্তা করে 3,000 বছরের বন্যায় কি পরিমাণ পলি মাটি এখানে জমা হয়েছে। পুরা ভূমিটাই তো পলি মাটি, যার ফলে এটা ছিল অসম্ভব রকমের উর্বর। সাউথ ইস্ট এশিয়া থেকে মানুষজন যখন আসলো, তখন এই ব্যাপারটা তারা খেয়াল করলো, এখানে ভূমি খুব উর্বর,
এবং তারা সহজে ধান চাষ করতে পারে। আর এই যে প্রচুর পরিমাণে নদী নালা, যার ফলে এখান থেকে সহজে তারা মাছ ধরতে পারে। সব মিলায় সুজলা সুফলা শস্য শ্যামলা একটা ভূমি তারা পায়, এবং তারাই প্রথম এখানে কৃষিকাজের মাধ্যমে জীবনযাপন শুরু করে। তো এই সাউথ ইস্ট এশিয়া থেকে আসা সাঁওতাল, মুন্ডা এবং খাসিরা হচ্ছে এখানকার প্রথম আদিবাসী। এখানে তারা প্রায় 2000 বছর ধরে থাকে, অন্য কোনো মানুষ আর আসে না। 2000 বছর পর, অর্থাৎ আজ থেকে 4000 বছর আগে, আবার দুইটা বড় জনগোষ্ঠী এখানে আসে। একটা আসে পূর্ব দিক থেকে, আরেকটা আসে পশ্চিম দিক থেকে। 4000 বছর আগে পুরো পৃথিবীতে একটা ভয়ঙ্কর খরা হয়, এবং এই খরার ফলে প্রচুর দুর্ভিক্ষ হয়। মেসোপটেমীয় সভ্যতা বলেন, মিশরীয় সভ্যতা বলেন, এরা প্রচুর সাফার করে। চীন সভ্যতার মানুষ অনেক সাফার করে। আর সিন্ধু সভ্যতা টোটালি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায় এই এক খরা এবং দুর্ভিক্ষের ফলে। যার ফলে যেটা হয়, সিন্ধু সভ্যতা থেকে একদল মানুষ যারা মূলত ইরানি বংশোদ্ভূত, তারা পশ্চিম দিক থেকে বাংলা অংশে আসে। আবার ওই যে চীন বা এই সমস্ত অঞ্চলে দুর্ভিক্ষটা হলো, এইটার ফলে তিব্বত এবং বর্তমান যে বার্মা আছে, এরা দেশের পূর্ব দিক থেকে, অর্থাৎ মোটামুটি ধরেন সিলেট, সুনামগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা, পার্বত্য চট্টগ্রাম হয়ে তিব্বতীয়রা এবং বর্মীরা বা মায়ানমারের লোকজন বাংলাদেশে প্রবেশ করে। তো পূর্ব দিক থেকে যারা প্রবেশ করে, তারা হচ্ছে মূলত এই যে বর্তমানে আমরা যাদেরকে চাকমা, মারমা, গারো, মো, এই জাতীয় উপজাতি যাদেরকে চিনি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে চিনি, তারা মূলত এই অংশটা যারা তিব্বত এবং মায়ানমার থেকে বাংলাদেশের দিকে এসেছিল। এখন দেখেন, সাঁওতাল, মুন্ডা বা খাসির সঙ্গে চাকমা, মারমা, মো বা গারো, এদের একটা মিলন ঘটলো। ওই পাশ দিয়ে পুরো ভারতবর্ষ পাড়ি দিয়ে সিন্ধু সভ্যতার ইরানি বংশোদ্ভূত বা পাকিস্তান, আফগানিস্তান অংশের মানুষজন বাংলাদেশের দিকে আসলো। এখন সাধারণত যেটা হয়, কোন একটা নির্দিষ্ট অঞ্চলে যদি নতুন কোনো জনগোষ্ঠী আসে, হয় তারা এক্সিস্টিং জনগোষ্ঠীকে শেষ করে দেয়, অথবা এক্সিস্টিং জনগোষ্ঠী তাদেরকে মানতে পারে না, তাদেরকে ধ্বংস করে দেয়। বাট ইন্টারেস্টিংলি বাংলায় এই ব্যাপারটা হয় নাই। বাংলায় কমপ্লিটলি ভিন্ন একটা ব্যাপার হয়। তারা শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করতে থাকে। কেন হয় ব্যাপারটা? দেখেন, পৃথিবীর অন্য দেশে যদি আপনি দিকে তাকান, দেখবেন যে ইরাকে যদি যান, ওই যে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে ফসল হয়, এদিকে বেশিরভাগ মানুষ থাকে, বাকি অংশ মরুভূমি। আপনি যদি মিশরে যান, দেখবেন যে নীল নদের অববাহিকায় যে অংশগুলি পড়ছে, এখানেই মানুষ বসবাস করে, বাকি সব মরুভূমি। বাট বাংলাদেশে পুরা ভূমিটাই তৈরি হয়েছে এই পলি মাটি দিয়ে, পুরা ভূমি উর্বর। তো যেখানে ফসল ফলতেছে সেখানেই ফসল হয়, যেখানে মাছ ধরতে চায় সেখানেই নদী নালা খালবিল আছে। তো এইখানে নিজেদের মধ্যে মারামারি করার খুব একটা প্রয়োজন হয় নাই। তো বাইরের মানুষ যখন আসতো, মানুষ ওয়েলকাম করতো, কারণ প্রচুর চাষযোগ্য জমি আছে। মোটামুটি 4000 বছরের মধ্যে বাংলাদেশে প্রচুর মানুষ হয়ে যায়। এরপরে প্রায় 500 বছর কাটে। 500 বছর পর, অর্থাৎ আজ থেকে 3500 বছর আগে, উত্তর ভারত থেকে আর্যরা আসে। এরা আবার অনেকটা ইউরোপিয়ান টাইপের, ইউরোপিয়ান ফর্সা, লাল চুল, উঁচু বা খাড়া নাক, আর্যরা আসে। এখন আর্যরা আবার, তাদের মধ্যে এক ধরনের জাত্যাভিমান ছিল। তারা যেখানে যেত সেখানে প্রশাসনিক, রাজনৈতিক বা ধর্মীয় সব ব্যবস্থা তারা নিয়ন্ত্রণ করতে চাইতো। বাংলায়ও তারা একই কাজ করে। তারা নিজেদেরকে একটু সুপিরিয়র কেউ ভাবতো, সাধারণ মানুষের সঙ্গে মিশতো না। বাট তাদের যেহেতু উন্নত প্রযুক্তির অস্ত্রশস্ত্র ছিল, তো সাধারণ মানুষ তাদেরকে অনেকটা মেনে নিতে বাধ্য হয়। তবে বাংলাদেশের সমাজে আগে যেমনটা বলেছি, সব ভূমিই উর্বর, সব জায়গাতে নদী নালা খালবিল আছে। তো কোনো রাজাকে আনুগত্য করা, এটা খুব একটা বাধ্যতামূলক ছিল না। যার ফলে আর্যরা আর্যদের মতন থাকতো। আবার এখানে বাকি যে মানুষজন ছিল, তারা সরাসরি আর্যদের বিরুদ্ধে বিদ্রোহ না করলেও অনেকটা নিজেদের মতন করে থাকতো। এক পর্যায়ে আর্যরাও বাধ্য হয়ে এই মানুষজনের সঙ্গে মিশে যায়। তো এখানে আর্যদের রক্ত আমাদের সঙ্গে মিশলো। এরপর আরো 1000 বছর পর থেকে, অর্থাৎ মোটামুটি 2500 বছর আগে থেকে, চট্টগ্রাম বন্দর খুব ভালো করা শুরু করে। কারণ বাংলা অংশে প্রচুর মাছ, ধান, চাল এগুলি হয়। সেই সঙ্গে বাঙালিরা প্রচুর পরিমাণে ভালো কাপড় তৈরি করতে পারতো উন্নত প্রযুক্তির। যার ফলে আরব দেশের মানুষেরা এবং পূর্ব আফ্রিকার থেকে মানুষেরা সমুদ্রপথে বাংলার সঙ্গে বাণিজ্য করত। এবং 2500 বছর আগে আরব এবং আফ্রিকা থেকেও একটা বড় অংশের মানুষ বাংলার দিকে আসতে থাকে এবং এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এখন দেখেন, কতগুলি ব্লাড বা কত ধরনের ব্লাড লাইনের মানুষ এখানে একসঙ্গে এসে যুক্ত হলো। প্রথমে আসলো সাউথ ইস্ট এশিয়া থেকে, তারপরে আসলো তিব্বত থেকে, তারপর থেকে আসলো বার্মা থেকে, তারপর আসলো সিন্ধু সভ্যতার মানুষ, তারপরে আসলো আর্যরা, তারপরে আসলো পূর্ব আফ্রিকা এবং আরবের মানুষজন। 2500 বছর আগেই একটা বিপুল বৈচিত্র্যের জনগণ হয়ে গেছে। এরপর এরা বিভিন্নভাবে বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে বসবাস করত। অর্থাৎ একক কোনো দেশ
এই বাংলা তখনও পর্যন্ত হয় নাই। তারা ছোট ছোট জনপদে বিভক্ত হয়ে বসবাস করত। এই জনপদগুলির মধ্যে ছিল যেমন ধরেন বঙ্গ, যেটা বর্তমান ঢাকা এবং ফরিদপুর অঞ্চল। তারপর হচ্ছে পুন্ড্র, যেটা বর্তমানে রংপুর বিভাগীয় অঞ্চলটা। তারপর হচ্ছে বরেন্দ্র, যেটা বর্তমান রাজশাহী বিভাগের অঞ্চল, এবং ওই পারে পশ্চিমে বা পশ্চিমবঙ্গে মালদা মুর্শিদাবাদ এই অংশটা। তারপর হচ্ছে সমতট, যেটা বর্তমানে কুমিল্লা এবং নোয়াখালী অংশ। তারপর হচ্ছে হরিকেল, যেটা বর্তমানে সিলেটের অংশ। তারপরে হচ্ছে আপনার চন্দ্রদ্বীপ, যেটা হচ্ছে বর্তমান বরিশাল বিভাগের অংশ। তারপর হচ্ছে নবদ্বীপ, যেটা বর্তমান খুলনা বিভাগের অংশ, ওই যে খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া এই সমস্ত অঞ্চলে। তারপরে ছিল কামরূপ, যেটা হচ্ছে বর্তমান সিলেট বলতে পারেন, সিলেটের যে অংশটা। এছাড়াও আরেকটা ছিল রাঢ়, যেটা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের যে দক্ষিণ অংশ, কলকাতা বলেন, তারপর ওই যে 24 পরগনা বলেন, এই অংশগুলি ছিল রাঢ়। রাঢ় আবার দুইটা ভাগ ছিল, একটা হচ্ছে উত্তর রাঢ় আর একটা হচ্ছে দক্ষিণ রাঢ়। তো এইভাবে ছোট ছোট জনপদে বিভক্ত হয়ে বাংলায় বিভিন্ন ভাষা এবং জাতিগোষ্ঠীর মানুষ মিলেমিশে বসবাস করত। বাট কেউ কারোর সঙ্গে সরাসরি ফাইটে যাইতো না, কারণ প্রচুর নদী নালা দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গা বিচ্ছিন্ন ছিল, এবং এর ফলে কখনো ইউনিফাইড কোনো সভ্যতা বা সাম্রাজ্য তৈরি হয়নি। বাট এই জিনিসটাই চেঞ্জ হয়ে যায় আজ থেকে মোটামুটি 1400 বছর আগে। আনুমানিক 600 থেকে 620 খ্রিস্টাব্দে রাজা শশাঙ্ক, যিনি ছিলেন মূলত গৌড়ের রাজা, যেটা বর্তমানে চাঁপাই নবাবগঞ্জ, ওই পাশে মালদা মুর্শিদাবাদ অংশ নিয়ে তৈরি। তো এই গৌড়ের শাসক শশাঙ্ক, তিনি পুরো বাংলাকে একটা একত্রিত জাতি হিসেবে তৈরি করেন, এবং এই প্রথমবারের মতন মানুষ প্রশাসনিকভাবে কানেক্টেড হইতে থাকে, একই রাজার অধীনে হয়ে যায়, নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ে। তবে এই সময়ও বাংলা ভাষার জন্ম হয় নাই, এবং মানুষ যেহেতু ছোট ছোট জনপদে বিভক্ত হয়ে বসবাস করত, অনেক ভাষা ছিল। আর্যদের ভাষা ছিল সংস্কৃত, এদিকে সিন্ধু সভ্যতার মানুষজন আবার তাদের মতন করে ভাষা নিয়ে আসছিল, অনেকটা হিন্দি ভাষার মতন কিছু একটা। তারপর খাসিদের নিজস্ব ভাষা ছিল, গারোদের নিজস্ব ভাষা ছিল, চাকমাদের ভাষা ছিল, মারমাদের ভাষা ছিল, সাঁওতালদের নিজেদের ভাষা ছিল। বাট প্রশাসনিকভাবে তারা একত্রিত হলো আজ থেকে মোটামুটি 1400 বছর আগে। এরপর শশাঙ্কর সময় শেষ হয়ে আসে পালদের সময়, আজ থেকে মোটামুটি 1200 বছর আগে। এবং এই পালদের সময়টা বাঙালিদের জীবনে একটা স্বর্ণযুগ বলতে পারেন। পালরা শুধুমাত্র প্রশাসনিক ভাবে মানুষকে একত্রিত করেছিল ব্যাপারটা এমন না, তারা ধর্মীয় ভাবে পুরা বাঙালি জাতিকে একত্রিত করে, এবং সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের মাধ্যমে। পালরা বুদ্ধিস্ট ছিল, এবং তারা পুরা বাংলা জুড়ে বুদ্ধিজমের একটা কমন চর্চা শুরু করে, যার ফলে বাংলার মানুষজন ভাষা আলাদা হইলেও আত্মিকভাবে বা আধ্যাত্মিকভাবে নিজেরা একত্রিত হইতে থাকে, এবং বাঙালি জাতির একটা প্রাইমারি রূপ ধারণ করতে থাকে। এরপর পালদের পর বাংলার শাসনে আসে সেনরা, মোটামুটি 1000 বছর আগে, 1000 থেকে 800 বছর আগে। এই সেনরা আসে দক্ষিণ ভারত থেকে, এবং তাদের সঙ্গে দক্ষিণ ভারতেরও প্রচুর মানুষ বাংলায় আসে। দক্ষিণ ভারত বলতে কেরালা, তারপর হচ্ছে আপনার মাদ্রাজ, তামিলনাড়ু, এই যে জায়গাগুলি আমরা চিনি এখানকার। তো এই দক্ষিণ ভারতের প্রচুর পরিমাণে শব্দ আমরা এখন বাংলা ভাষায় ব্যবহার করি। তো একটা সময় পর্যন্ত, ইভেন আমি যখন স্কুলে পড়ি তখন আমার মনে আছে যে বাঙালি জাতির উৎপত্তি হয়েছিল দ্রাবিড়ীয়দের থেকে, অর্থাৎ দক্ষিণ ভারতের লোক থেকে, এই ধরনের একটা ধারণা প্রচলিত ছিল। এটা ছিল মূলত ভাষাগত কারণে, যেহেতু তাদের প্রচুর শব্দ বাংলা ভাষায় আছে। বাট পরবর্তীতে যখন জেনেটিক সায়েন্স আরো উন্নত হইলো, মানুষের জেনেটিক কোড নির্ধারণ করা সম্ভব হইলো, এবং প্রাচীন জাতি পর্যন্ত ট্রেস করার প্রযুক্তি আবিষ্কার হলো, তখন দেখা গেল যে না, দ্রাবিড়ীয়রা বা দক্ষিণ ভারতের লোকজন অনেক পরে আসছে। সেনদের সময়ে বাঙালির পূর্বপুরুষ মূলত অস্ট্রালোশিয়ান পিপল, যারা আজ থেকে প্রায় 6000 বছর আগে আসছিল, এই যে সাঁওতাল, মুন্ডা এবং খাসিরা। তো এবার দক্ষিণ ভারতের দ্রাবিড়ীয়রা আমাদের সঙ্গে যুক্ত হইলো, এবং সেনদের সময়ে, আসলে ব্যাপারটা সেনদের সময়ও না, পালদের আমলের শেষ সময়ে মূলত বাংলা ভাষার একটা প্রাথমিক রূপ দাঁড়ায় যায়। অর্থাৎ এই যে আর্যরা সংস্কৃত নিয়ে আসলো, তারপর সিন্ধু সভ্যতার মানুষ ইন্দো ইউরোপীয় ভাষা নিয়ে আসলো, তারপর সাঁওতালরা, বার্মিজরা, দক্ষিণ ভারতীয়রা, এই যে বিভিন্ন জাতিগোষ্ঠী থেকে বিভিন্ন রকমের ভাষা আসলো, এগুলি মিলেমিশে প্রথমে সংস্কৃত, সংস্কৃত থেকে প্রাকৃত, তারপরে গৌড়-মাগধী প্রাকৃত, তারপর সেখান থেকে অপভ্রংশ, তারপর সেখান থেকে বাংলা। এই যে প্রসেসটা, অর্থাৎ আদি বাংলা ভাষার সূচনাটা মোটামুটি পালদের শেষ সময় বা সেনদের সময় থেকে শুরু হয়ে যায়। বাংলা ভাষার যে প্রাচীনতম নিদর্শন, সেটা চর্যাপদ ওই সময়ই লেখা। এটা তান্ত্রিক বুদ্ধিজমের একটা বই। তবে এর সঙ্গে শুধুমাত্র বাংলা ভাষার মিল আছে এমন না, অসমীয় ভাষা, আসামের যে মানুষজন তাদের যে ভাষা, তাদের ভাষারও মিল আছে। তো
আমি বাংলা ভাষার উৎপত্তি নিয়ে আরেকটা ভিন্ন ভিডিও করব, বাট আজকের ভিডিওতে আমি পুরো ডিটেইলসটা বললাম না, জাস্ট বেসিক কনসেপ্টটা দিলাম এই কারণে যে এই যে বাঙালি জাতি একত্রিত হলো এটা কিসের ভিত্তিতে একত্রিত হলো এটা বোঝানোর জন্য। প্রথমে প্রশাসনিকভাবে একত্রিত করলো শশাঙ্ক, তারপর পালরা আসলো, তারা ধর্ম দিয়ে একত্রিত করলো, তারপরে আসলো সেনরা, যাদের সময় বাংলা ভাষার বিকাশ ঘটলো, তারা একত্রিত করলো ভাষার মাধ্যমে। এরপর সেনদের পরাজিত করে বাংলা আগমন ঘটে মুসলিম শাসকদের, এরা হচ্ছে মুসলিম সালতানাত তৈরি করে। এখন সেনদের সময় পর্যন্ত যদিও বাংলা ভাষাটা ছিল, কিন্তু প্রশাসনিক কাজে সবসময় সংস্কৃতই ব্যবহৃত হইতো। সেটা শশাঙ্ক বলেন, পালেরা বলেন, সেনরা বলেন, সবাই প্রশাসনিক কাজে সংস্কৃতই ব্যবহার করতে থাকলো। মুসলিম সালতানাত প্রতিষ্ঠা হওয়ার পর মুসলিমরা প্রশাসনিক ভাষা হিসেবে ব্যবহার করা শুরু করলো ফার্সি, কিন্তু তাদের সঙ্গে বিপুল পরিমাণে মুসলিম সুফি সাধকরা আসতে থাকে, যারা বাংলার মানুষকে ইসলাম ধর্মে কনভার্ট করে। এখন এই প্রক্রিয়াটার সময় মুসলিমরা দেখলো যে তাদেরকে যদি মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হয়, মানুষকে শাসন করতে হয় এবং ইসলাম ধর্মের প্রচার প্রসার করতে হয়, তাহলে স্থানীয় মানুষের ভাষাটা জানতে হবে। তারা বাংলাকে পেট্রোনাইজ করতে থাকে। তারা আরব দেশ থেকে এসেও বাংলা শিখতো সাধারণ মানুষের সঙ্গে কমিউনিকেট করার জন্য, সংসার বাস করার জন্য এবং প্রাত্যহিক কাজকর্ম করার জন্য। শুধু তাই না, শাসক গোষ্ঠী দেখলেন, বিশেষ করে বাংলা সুলতানরা দেখলেন যে এই বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে পারলে তাদেরই লাভ, যার ফলে সুলতানি আমলেই কিন্তু প্রথমবারের মতন সংস্কৃত থেকে বাংলায় মহাভারত এবং রামায়ণ অনুবাদ হয়। এছাড়াও আরবি বিভিন্ন সাহিত্য এবং ফার্সি বিভিন্ন সাহিত্য, যেমন মহাকবি হাফিজ বা মহাকবি ফেরদৌসি, তাদের বিভিন্ন রচনা বাংলায় ট্রান্সলেট করে, যেমন আপনার আলাউদ্দিন হোসেন শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, গিয়াসুদ্দিন আজম শাহ, এরা পেট্রোনাইজ করতেন বিভিন্ন সাহিত্যিকদেরকে, লেখকদেরকে প্রচুর পরিমাণে বিদেশি বিভিন্ন জিনিসপত্র বাংলা ট্রান্সলেট করতে। এছাড়াও বাংলা অঞ্চলের মানুষজন যেন একটা ইউনিফাইড ভাষায় কথা বলে, এই ভাষাটা হচ্ছে বাংলা। সো ফাইনালি সুলতানি আমলে গিয়ে এই যে বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাষায় কথা বলতে বলতে একটা জায়গায় একত্রিত হলো বাংলার ভূমিতে, তারা ফাইনালি একটা ইউনাইটেড বাঙালি জাতিতে রূপান্তরিত হইল মূলত সুলতানি আমলে। এখন আশা করি বুঝতে পারতেছেন যে আমাদের মধ্যে কেন এত বৈচিত্র্য। কারণ বাংলার ভূমিতে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে অস্ট্রালসিয়ানরা, মায়ানমার থেকে বার্মিজরা, তিব্বত থেকে চীনারা, দক্ষিণ ভারত থেকে দ্রাবিড়রা, সৌদি আরব বা ইয়েমেন থেকে আরবরা, পূর্ব আফ্রিকা থেকে আফ্রিকানরা, উত্তর ভারত থেকে আর্যরা এবং সিন্ধু সভ্যতার মানুষজন, এই যে প্রায় 8-10টা জাতি, যাদের কেউ ইরানিয়ানদের মতন দেখতে, কেউ ইউরোপিয়ানদের মতন দেখতে, কেউ আফ্রিকানদের মতন, কেউ আরবদের মতন, কেউ চাইনিজদের মতন, কেউ বার্মিজদের মতন, আবার কেউ দক্ষিণ ভারতের দ্রাবিড় বা শ্রীলঙ্কানদের মতন। এই যে এত মিশ্র একটা জাতিগোষ্ঠী একসঙ্গে এসে মিলিত হইল বাংলার ভূমিতে, এই কারণেই মূলত বাঙালি জাতির মধ্যে, মানুষের মধ্যে এত বৈচিত্র্য। এবং আমরা বাঙালিরা একক কোনো জাতি গোষ্ঠী থেকে আসি নাই, আমরা একটা সংকর জাতি, যারা হাজার হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনকে আমাদের এই অসাধারণ সুজলা সুফলা ভূমিতে ডেকে এনেছি, দাওয়াত করে এনেছি, নিজেদের মধ্যে সংসার বাস বিয়ে শাদী করে একটা সংকর জাতিতে পরিণত হয়েছি। এবং বাঙালি জাতির অরিজিনাল যে হিস্ট্রি, এটা খুবই অ্যামেজিং। আমরা একটা বৈচিত্র্যপূর্ণ বহুত্ববাদী জাতি, এবং এই জাতির আরো মঙ্গল হোক, আরো ভালো হোক, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে আরো কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।